কি রে ভাই, একটু তো লজ্জা শরম কর। আমরাও আছি তোর পেছনে। তবু এত বড় রোমান্টিক সিন দেখা তো আমিও রোমান্টিক মোমেন্টে চলে যেতেছি। আশেপাশের পরিবেশও একটু মাপ কর। রাহাবের কথা সায়েম সহ সবাই সম্বিত ফিরে পেল। হুঁশে এসে সবাই নড়ে চড়ে উঠল। এতক্ষণ যেন কোনো মুভি সিরিয়ালে লাইভ দেখছিল। এদিকে রাহাবের কথা কানে যেতেই অথয়ের অবস্থা বেহাল। কি করবে সে এখন? লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। আর সায়েম রাহাবের কথায় বোধহয় বিরক্ত হলো। বেচারার রোমান্টিক মোমেন্টের 12টা বাজানোর জন্য। অথয়কে ওভাবে জড়িয়ে রেখে পিছনে বন্ধুরা দাঁড়িয়ে আছে সেদিকে ঘুরল সে। চোখ মুখের অবস্থা কিছুটা বিকৃত করা। সে বিরক্ত রাহাবের প্রতি। অথয়কে এবার ছেড়ে দিল। অথয় নেমে কারোর দিকে আর তাকাচ্ছে না। সবার দৃষ্টি অথয়ের ওপর নিবন্ধিত হলো। বুঝতে পেরে তার এখন এখান থেকে দৌড়ে চলে যেতে ইচ্ছে হচ্ছে। মনে মনে ভাবলো যাবেও কিনা। অথয়ের দিকে তাকিয়ে একবার অথয়ের অবস্থা দেখে নিল সায়েম। মৃদু হাসলো আবারও। তারপর অথয়ের হাতের ফাঁকে নিজের হাত গলিয়ে দিয়ে আঙুল সহ হাত শক্ত করে ধরল। সবাই একবার অথয়কে দেখছো তো একবার সায়েমকে। সায়েমের কাণ্ডে সবাই এবার ওদের হাতের দিকে দৃষ্টি দিল। অথয় তো এবার আরো লজ্জায় লাল হয়ে গেল। চোখে আর তুলতে ইচ্ছে করছে না। শেফা নিশা কিছুটা এগিয়ে এলো। ওরা মিটিমিটি হাসছে। রাহাব সায়নও হাসছে। সায়েম রাহাবের দিকে তাকিয়ে বলল, কেন রে, জ্বলছে নাকি তোর? কিছুই তো করিনি আমি। তোর রোমান্টিক মোমেন্টে যাবার কারণ তো বুঝছি না। ইডিয়েট, আমার এত সুন্দর মোমেন্ট আর 12টা বাজিয়ে দিলি। শেষ কথাটা মৃদু ধমকে দাঁতের উপর দাঁত রেখে বলল সে। রাহাব মেকি হাসলো। সায়ন ঠোঁট চেপে হাসলো। আর নিশা শেফা একটু লজ্জা পাচ্ছে। তাদের লজ্জা পাওয়ার কারণ বড় ভাইয়ারা লাগামহীন কথা বলছে, আবার সায়মা এতক্ষণ অথয়কে ওভাবে নিয়ে জড়িয়ে ধরেছিল। অথয়ের আর এখানে থাকতে ইচ্ছে করছে না লজ্জায়। রাহাব উত্তরে বলল, কিছুই করিস নাই? একটু আগেই তো আমরা পাক্কা রোমান্টিক লাইভ টেলিকাস্ট দেখতেছিলাম। এরকম একটা ফিল পাইতেছিলাম। ভাই, বুজুং বাজুং ছাড়, আমরা কিচ্ছু মনে করি নাই। তুই আরেকটু চালিয়ে নে, আমরাও লাইভ দেখি একটু। এই বলে শার্টের কলার নাড়িয়ে উপর নিচ করে একটু ঝাঁকালো, যেন সত্যি সে লাইভ টেলিকাস্ট দেখতে তৈরি হচ্ছে। রাহাবের একদম কথা শুনে সাইম দুপাটির দাঁত খিচে কটমট নজরে তাকালো। অথয় শুধু লজ্জায় পেয়ে যাচ্ছে। মাথা তুলে এখনো সে কাউকে দেখেনি অব্দি। সায়ন বলল, দেখ ভাই, আর কিছু কর আর না কর, আমারে 10 প্যাকেট চিপস কিনা, কিন্তু কনফার্ম তোকে রোমান্টিক সিন দেখুন লাগবো না মোর। সোহাগ সায়নের কাছে এগিয়ে এসে ওর মাথার উপর চাটি মারলো। তারপর বলল, হ্যাঁ চিকু, তোর চিপসের প্যাকেট গণনা ছাড়া আগে মূল কাহিনী কি ক? এই রোমান্টিক লাইভ টেলিকাস্টের কারণ কি? কেমনে কি? জলদি ক। পাপড়ি বলল, হ, আমরা তো কিছু না জেনেই কিছু না বুঝেই শুধু দেখেই যাচ্ছি। আসল কাহিনী কি এটাই তো জানলাম না। রিথিও তাল মেলালো পাপড়ির সাথে। সায়ন বলল, এই কাহিনী জানবার চাইলে আগে দেখবারই লাগবো। তোরা কাহিনী দেখা লইস, এইবার বিস্তারিত শোনায় নে। তয়ে আমি কিছুই কইতেছি না, কাহিনী যার বিস্তারিত তারই ঠিপকা শোনেক। এই বলে সায়ন ঠোঁট চেপে হাসলো। অথয় বুঝতে পেরে লজ্জায় রাঙা হয়ে যাচ্ছে। অনেক এসে তা কোনো কথা বলছে না, শুধু ঘটনা দেখে চলেছে। সায়েম অথয়ের ওরকম অবস্থা দেখে ওর দিকে তাকিয়ে দুষ্টু হেসে দুষ্টুমি করে বলল, অথই, তুমি চাইলে আমার বুকে মুখ লুকাতে পারো। জায়গাটা তোমার নিজস্বই সম্পদ। আসো, কাম। এই বলে অথয়ের উদ্দেশ্যে হাত বাড়িয়ে ছোট বাচ্চাদের মতো ডাকলো। মেয়েটা পারে না এখান থেকে দৌড়ে চলে যাক। এমনি লজ্জায় মরি মরি অবস্থা, তারপর সায়েমেরও লাগামহীন কথা, তাও আবার সকলের সামনে। এতই লজ্জা পেল মেয়েটা যে আর না পেরে সত্যি সত্যি চোখ মুখ লজ্জায় ছাপিয়ে সায়েমের বুকের উপর কপাল ঠেকিয়ে মুখ লুকিয়ে নিল দেরি না করে। সাথে সাথে হাসির রোল পড়ল সেখানে। সায়েমও হেসে উঠেছে। হেসে আবার দুহাতে অথয়কে আঁকলে নিল। ভাবটা এমন যেন সে অথয়কে লুকাতে সাহায্য করছে। পাপড়ি, সোহাগ, রিথি খুব খুব করে কাশি দেওয়ার মতো করে কেশে মৃদু হাসলো। তারপর পাপড়ি বলল, হ্যাঁ রে দোস্ত, এভাবে কি শুধু লাইভে রোমান্টিক সকল সিনগুলো দেখিয়ে যাবে, নাকি বলবিও কাহিনীর বিস্তারিত? সোহাগ রাহাবের দিকে তাকিয়ে সায়ন আর রাহাবকে উদ্দেশ্য করে বলল, হ, তোরা ভালো না। তোকেও দেখা মনে হইতাছে তোরা আগে থাইকা সব জানিস, আর কাহিনীও জানিস। আমাকে কিছুই কস নাই। যা, আমি করলাম
তবু সাথে। সোহাগ কেমন বাচ্চাদের মতো করে বলল কথাগুলো। ওর এমন মুখভঙ্গি দেখে নিশারা সহ সবাই হেসে দিল। সায়েম ওদের কথায় পাত্তা দিল না। সে অথইকে তুললো বুক থেকে, সোজা করে দাঁড় করালো। তারপর দুই হাত অথয়ের মুখের উপর নিয়ে ওর গাল থেকে চোখের পানি ভালো করে মুছে দিল। চোখে পানি মুছতে গিয়ে এবার অথয়ের ডান গালে চোখ স্থির করলো সে। সূক্ষ্ম নজরে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলো ডান গালের ওপর 5টা আঙুলের ছাপ স্পষ্ট। দু ভ্রু তৎক্ষণাৎ কুঁচকে গেল তার। কিছুটা চোখে মুখে রাগের আবহাওয়া বিদ্যমান হয়েছে। প্রশ্ন করলো অথয়ের উদ্দেশ্যে, এই অথই, তোমার গালে এরকম দাগ কেন? কি হয়েছে ওখানে? সাইমার কথায় অথয় কিছুটা চোখ মুখ কাচুমাচু করে ফেললো। নজর লোকানোর চেষ্টা করলো। কি বলবে বুঝছে না। বাবা যে মেরেছে এটা কি করে বলবে সে, তাই মিথ্যা উত্তর দিল আমতা আমতা করে আলতো স্বরে। কিছু না, রাতে কিছু একটা কামড় দিয়েছিল বোধহয়, সকাল থেকে এরকম দেখছি। একদম মিথ্যা বলবা না। আমি দিব্যি দেখছি এটা 5 আঙ্গুলের দাগ। কে মেরেছে তোমাকে? বলো, কি হলো? কথাগুলো দাঁতে দাঁত চেপে রাগ নিয়ে বলল সাহেব। অথয় ভয় পেয়ে গেল, চুপ রইল। আর কিছু না বলাই উত্তম। অথয়ের অমন কাণ্ডে রাগ আরেকটু বাড়ল তার। সে প্রশ্ন করেছে আর মেয়েটাকে তাকে মিথ্যে বলছে, আবার এখন চুপ করে আছে। রাগ নিয়ে বলল, তুমি না বললেও আমি জানতে পারবো। এই বলে আবার নিশার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। নিশা, তুমি বলো কে মেরেছে ওকে? নিশা এবার একটু বিব্রত হলো, কাছুমাছু হয়ে দাঁড়ালো। অথয়ের দিকে তাকালো। ইশারায় না করতে চাইছে অথয়, কিন্তু সায়েম দেখে বলল, তোমরা না বললেও আমি জেনেই নিব এটা, তাই তোমরা নিজে মুখে বললে তোমাদের ভালো। নিশা উপায় না পেয়ে আমতা আমতা করে বলল, বড় আপু মেরেছেন, আপনাদের ওখানে বিয়েতে গেছিল সেটা জানতে পেরে। সায়েমের প্রচুর রাগ হলো। রেগে চোখ মুখ অস্বাভাবিক করে ফেললো। সবাই সায়েমের দিকে তাকালো, দেখলো সায়েমের রাগে মুখটা অথই দিকে ভয় পেল। ভাবলো এই নিয়ে না আবার ঝামেলা করে। তাদের ওখানে যেতে না দেওয়ারও তো কারণ ছিল, সেটা তো মানুষটা জানেই। ভাবনার মাঝে সায়েম আবারও আগের ন্যায় অথয়ের হাতের ফাঁকে হাত গলিয়ে শক্ত করে ধরলো। তারপর পা বাড়াবে তখন সায়ন প্রশ্ন করলো, কোথায় যাচ্ছিস দোস্ত? আমার হবু শ্বশুর বাড়ি। আমার হবু শ্বশুর বাবাকে তার হবু জামাইয়ের মুখ দর্শনটা করিয়ে আসি, একটু চরণের ধুলোও দিয়ে আসি। হবু শ্বশুর বাড়ি বলে ঠোঁট বাঁকা করে হাসলো। রাহাব সায়ন হাসলো ওর কথা শুনে। অথয় নিশা শেফা হা করে তাকিয়ে আছে সায়েমের পানে। কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সায়েম অথয়ের হাত ধরে বাইকের কাছে গিয়ে সে বাইকে উঠে অথয়কে ওঠার নির্দেশ দিল। অথয় তাকালো সায়েমের দিকে, মাথা নাড়িয়ে মুখের ভঙ্গিতে আবার গাড়িতে উঠতে ইশারা করলো। অথয় উপায় না পেয়ে উঠে বসলো। তারও এখন আর কিছু ভাবতে মন চাইছে না। যা হবে দেখা যাবে সব। এখান থেকে যেতে মন চাইছে এখন। সায়েম বাইক স্টার্ট দিয়ে যাবার আগে রাহাব আর সায়নের উদ্দেশ্যে বলল, এদিকে সামলা তোমার। ক্যাম্পাসে সবাইকেও হ্যান্ডেল করো, স্যারদের কানে যেন এসব না পৌঁছায়। নিশা, শেফাকে বাড়ি পৌঁছে দিবি। আর ইডিয়েটগুলোকে সব বিস্তারিত বলে ওদের মুখভঙ্গি ঠিক কর। শেষ কথাটা সোহাগদের উদ্দেশ্যে হেসে বলল। রাহাব সায়ন হাসলো। অথয় কারোর দিকে তাকাচ্ছে না। তারপর আবার অথয়কে বলল তাকে ধরে বসতে। অথয় সায়েমের কাঁধের ওপর হাত রাখলো। শরীর তার এখনো কাঁপছে ভেতরে ভেতরে। আজ সে কত বড় কাজ করে ফেলেছে ভাবা যায়। সায়েমকে হারানোর ভয়ে সবকিছু তুচ্ছ তাচ্ছিল্য করে কাল বিলম্ব না করে একদম সায়েমের কাছে এসে সব বলে দিল। সবকিছু দূরে থাক, সে তো এখন এটা ভেবে আনন্দে দিশেহারা হচ্ছে তাকেও সায়েম ভালোবাসে, মেনে নিয়েছে। উফ, আর সহ্য হচ্ছে না এত আনন্দ। সায়েম আর না থেমে অথয়কে নিয়ে চলে গেল। গন্তব্য তার হবু শ্বশুর বাড়ি, আর নিয়ত তার হবু শ্বশুরকে মুখ দর্শন করানো। শেখ বাড়ির সামনে বাইকে বসেই হর্ন বাজাচ্ছে সায়েম। পিছনে অথয় বসে আছে এখনো, ওকে নামতে দেয়নি। বাড়ির ভেতর থেকে শব্দ পেয়ে আশরাফ শেখ, আসিফ শেখ, রশ্মি, অন্ত বেরিয়ে এলো। বেরিয়ে এসে সায়েমকে দেখে বেশ অবাক হলো। তার থেকে অবাক হলো ওর পেছনে অথয়কে বসা দেখে। রাগ সপ্তম আসমানে পৌঁছে গেল আশরাফ শেখের। আসিফ শেখ চিনতে পারল না সায়েমকে, আর রশ্মি একটু বিব্রত হলো। এদিকে অন্তত অবাকের শেষ সীমানায় পৌঁছে গেছে। সবার মুখের অবস্থা দেখে নিল সায়েম একবার করে। মনে মনে হাসলো বেশ। সেই হাসির আভাস দু ঠোঁটেও দেখা গেল। তারপর পেছনে থাকা অথয়কে উদ্দেশ্য করে বলল, নামো। অথয় অনেক ভয় পাচ্ছে। বাবার সামনে সে জড়িয়ে গেছে। মুখ তুলে বাবার পানে তাকাতে পর্যন্ত পারছে না। হাত পা ঘামছে ভয়ে। অথয়কে বসে থাকতে দেখে সায়েম আবার বলল, অথই, নেমে দাঁড়াও। ভয় নেই, আমি আছি।
এই বাক্যটা অন্তর শীতল করে দিল, এক মুঠো ভালো লাগা ছড়িয়ে দিল মনে। কি মধুর বাক্য, শুনতেও মধুর লাগে। তার ভাগ্য কি এতটাই সহায় ছিল? একটা মেয়ের কাছে এইটুকু কেয়ার যে কতটা প্রশান্তি দেয় তা বলে প্রকাশ করা যাবে না। আবেগে আপ্লুত হয়ে উঠল মন। আবেগটাকে সামলে নিয়ে অথয় নেমে দাঁড়ালো। অথয় নেমে দাঁড়াতে সাইমা বাইক থেকে নামলো। তারপর অথয়ের পাশে গিয়ে দাঁড়ালো। সবার দিকে একবার করে আবার নজর দিল। দেখলো সবাই বিস্ময় নিয়ে ওদের দুজনকেই দেখছে। অথয় নজর ঝুঁকিয়ে রেখেছে। সাইমা এবার আশরাফ শেখের দিকে তাকিয়ে অথয়ের হাতের মাঝে হাত দিয়ে শক্ত করে ধরলো। চমকে উঠল অথয়। বাবা মা চাচুর সামনে এ কি করছে সে? লজ্জায় মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছে করছে। চট করে আশরাফ শেখের দিকে তাকালো অথয়। দেখলো ভুরু কুচকে রাগী ভাব নিয়ে ওদের দিকেই তাকিয়ে আছে। আশিফ শেখও ভুরু কুচকে দেখে যাচ্ছে এই অজ্ঞাত ছেলেটার কাজকর্ম। তিনি মনে মনে ভাবছেন কতটা সাহস থাকলে একটা মেয়ের বাবার সামনে তারই মেয়ের হাত ধরা যায় অনুমতিবিহীন। রশ্মি সাইমের কাজে হতভম্ব। সাইম অথয়ের হাত ধরে হেঁটে এগিয়ে গিয়ে আশরাফ শেখের সামনে দাঁড়ালো। আশরাফ শেখ ওরই দিকে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে। সাইম এবার আশিফ শেখের দিকে তাকালো, তাকিয়ে বলল, আমি কাপুরুষ না যে লুকিয়ে থাকবো বা লুকিয়ে রাখবো সব। সত্যি বলার সৎ সাহস আমার আছে। আমি সিরাজ মির্জার ছেলে, রক্ত মির্জা বাড়িরই। এই কথাটা শুনে আশিফ শেখ চমকে উঠলেন। মুখ কিছুটা হা হয়ে গেছে। সিরাজ মির্জার ছেলে সাইম। মনে মনে কথাটা আওড়ালেন তিনি। কি বলবেন বুঝে উঠলেন না। আশরাফ শেখ সাইমের বেপরোয়া কথাবার্তা শুনে ধমকে বলে উঠলেন, এটা কি ধরনের বেয়াদবি, কি ধরনের কথা এসব? আর তুমি এখানে কি করছো? আমার মেয়েকে নিয়ে তুমি কোথায় গিয়েছিলে? চমকে উঠলেন অথই। কেঁপে উঠল আশরাফ শেখের কথায়। সায়েম তা বুঝে হাতের বাঁধন শক্ত করে মুঠো করল। আশিফ শেখ এখনো তাকিয়ে আছে। সায়েম আশরাফ শেখের দিকে তাকিয়ে উত্তর দিল, ভুল হলো একটু আপনার। আমি নিয়ে যাইনি, আপনার মেয়ে নিজে আমার কাছে গেছে আর আমি গ্রহণ করেছি। ওই যে বললাম না, সত্যি স্বীকার করার আমার সৎ সাহস আছে, আর সেটাই করলাম। বলে একটু থামলো। আশিফ শেখকে আরেকবার দেখে নিল সে। তারপর বলল, আপনার মেয়ে ভালোবাসার নেশায় গেছে আমার কাছে, আর আমি ভালোবাসার নেশায় তাকে গ্রহণ করেছি। এবার সারা পৃথিবী উল্টে গেলেও এটা কেউ মিথ্যা করতে পারবে না। সাইমের এরকম লাগামহীন কথা বরদাস্ত করতে পারলেন না আশরাফ শেখ। ধমকে বললেন, চুপ করো ছেলে, গুরুজনের সামনে কথার কি অবস্থা তোমার? বড্ড বেয়াদবি করছো তুমি। সাইম বাঁকা হাসলো, বলল, আমি আপনার সামনে দাঁড়িয়ে আপনারই মেয়ের হাত ধরেছি। এই হাতই আমি সারা জীবনের জন্য ধরতে চাই, আর সেটা আপনি নিজেই অনুমতি দিবেন এবং নিজেই আমার হাতে তুলে দিবেন। কখনোই না, আমি এমনটা কখনোই করব না। আমার মেয়েকে আমি কখনোই মির্জা বাড়িতে দিব না। ওই বাড়ির সিরাজ মির্জা একটা হিংস্র মানব, আমার মেয়েকে বাঁচতে দেবে না। সাইম এবার রেগে গেল আশরাফ শেখের কথায়। যতই হোক তার বাবা সিরাজ মির্জা, নিজে কানে বাবার নামে এরকম কথা কোনো ছেলেই বরদাস্ত করবে না। রাগ নিয়ে ভারী কণ্ঠে বলল, আমার বাবার দোষ তো একা না, সমান দোষী আপনারাও। শত্রুতার শুরু করেছেন আপনারা, ভুলে যাবেন না। নিপল বোধহয় আশরাফ শেখ। আশিফ শেখও একের পর এক অবাক হচ্ছে। তিনি কিছু বলতে যাবেন সাইমের উদ্দেশ্যে, ঠিক তখনই সাইম বলল, পুরনো কাহিনী আবার পুনরাবৃত্তি হলো, কিন্তু কিছুটা বদলে। শেখ বাড়ির মেয়ে মির্জা বাড়ির ছেলেকে ভালোবেসেছে। আজ আমার দাদুর জায়গায় আপনি দাঁড়িয়ে, কিন্তু ভয় নেই, আমি কাপুরুষ না। নিজে এসে নিয়ে যাব আপনার মেয়েকে, আর সেটাও বউরূপে। মির্জা বাড়ির বউ হবে আপনার মেয়ে, সিরাজ মির্জার ছেলের বউ হবে আপনারই মেয়ে। ছলাৎ করে উঠল বুকের মাঝে অথয়ের। বউ, বউ শব্দটা কর্ণগোচর হতেই অনুভূতি প্রকাশ করার আর কোনো মাধ্যম পাচ্ছে না সে। অন্তত হা করে সাইমের দিকে তাকিয়ে আছে। ছেলেটা সাইমের কথার ভাবভঙ্গি দেখতে ব্যস্ত। মনে মনে বলছে, কি অ্যাটিটিউড রে ভাই, ছেলেটাকে বেশ ভালো লাগে তার। কেমন দাপট নিয়ে চলে। সে তো ছেলে হয়েও সাইমের প্রতি ফিদা। মানুষটার পার্সোনালিটি তাকে বাধ্য করে। আর কি হ্যান্ডসাম দেখতে। মনে মনে ভাবতে ভাবতেই আশরাফ শেখের কথায় ভাবনা থেকে বের হলো সে। সে আশায় ঘুরে বলে, আমার মানার প্রয়োজনও পড়বে না। তোমার বাবা মানবে তো? কে মানবে আর কে মানবে না আমার দেখার নেই। এটুকু বলে আশরাফ শেখের হাত তুলে নিয়ে সেই হাতে অথয়ের হাতটা দিল। তারপর হালকা হেসে দাপটের সাথে বলল, আমার আমানত রেখে গেলাম আপনার হাতে। সহি সালামত সঠিক সময়ে আমার হাতে তুলে দেবেন। আপনি নিজে দেবেন আমার হাতে। ওকে,
মেরেছেন মির্জাবাড়ি যাবার জন্য? যে বাড়িতে যাবার জন্য মেরেছেন সেই বাড়িতেই ওকে আপনি নিজে পাঠাবেন। আশরাফ শেখ কোনো কথা বলতে পারছেন না। বারবার ছেলেটা কথার পিঠে একই কথা বলে মুখ বন্ধ করে দিচ্ছে। এতটা জোর দিয়ে বলছে, ভেতরে ভেতরে রাগ নিয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর সায়েম রশ্মি বেগমের দিকে তাকালো, বলল, আমার হবু শাশুড়ি আম্মা, আপনি জানাননি আমি নিজেই নিয়ে গেছি ওই বাড়ির আপনার মেয়েকে। রশ্মি কাছুমাছু হয়ে দাঁড়ালো। এবার ছেলেটা এবার তাকে ফাঁদে ফেললো। সত্যিটা তো এখনো বলেইনি সে। অথই সায়েমের এই কথাতে আরো অবাক হলো। এতক্ষণ তো সব কথা মাথার উপর দিয়ে যাচ্ছিল, এখন তো দেখছে তার মাও সব জানে। অবাক চোখে রশ্মির দিকে তাকালো। আসিফ শেখ এখনো কোনো কথা বলল না, দেখে যাচ্ছে শুধু। সায়েম আবার বলল, রেখে গেলাম মির্জাবাড়ির হবু বউকে, সাবধানে রাখবেন, ওর গায়ে আর তিল পরিমাণে আঁচড় দিবেন না। এই বলে সায়েম আসিফ শেখের দিকে তাকালো। কেমন বিদ্রুপ করার চাহনি সেটা। আসিফ শেখ বুঝলো বোধহয়, কিন্তু কিছু বলল না। রশ্মি আশরাফ শেখ শুধু দেখেই যাচ্ছে, কথা বলতে আর পারছে না। কি বা বলবে এই ঘাড় ছেলেকে। সায়েম এবার পা বাড়ালো বাইকের দিকে। যাবার আগে অথয়ের উদ্দেশ্যে বলল, আমার সাথে সন্ধ্যার আকত হবে না, নিশ্চিন্ত থাকো, আসছি আমি। নিজের খেয়াল রাখবে, আর ছোট্ট মাথায় বেশি প্রেসার দিও না, আস্তে আস্তে সব জানবে। আর থামলো না কথাগুলো বলে। বাইক তড়িয়ে চলে গেল। আর পিছনে থাকা সকলের মনে রেখে গেল এক আকাশসম বিস্ময়। সাহেবের বাইকের পেছনে বসে আছে সন্ধ্যা, বসে ছটফট করছে। শান্তি নামক জিনিসটা ওর থেকে বোধহয় দূরে চলে গেছে। সাহেব সন্ধ্যার সাথে কোনো কথা বলছে না। মূলত এটাই সন্ধ্যার ছটফটের কারণ। আজ সকাল থেকে তার সাথে একটা কথাও বলেনি, এটাই মানতে পারছে না। হাজার রাগ হলেও কখনো কথা বন্ধ করে না সাহেব। আর আজ একটুও কথা বলছে না। কষ্ট হচ্ছে তার। কলেজ শেষে সে গেটের সামনে অপেক্ষা করছিল সন্ধ্যা। আস্তে কথা না বলে বাইক স্টার্ট দিয়ে দিয়েছিল। সন্ধ্যা কিছু না বলে কান্না চোখে চেয়ে থেকে উঠে বসেছিল। তাকেও দেখেনি সন্ধ্যাকে। তারপর থেকে এক মনে বাইক চালিয়েই যাচ্ছে। বাইকের গতিটা অতিরিক্ত বাড়িয়েছে আজ রোজকার থেকে। সন্ধ্যার ভয়ও করছে, তাই সাহেবের কাঁধটা একটু বেশি শক্ত করে ধরেছে। সাহেবের ভাবাবেগ হলো না তবুও, কিন্তু রাগ নিয়ে ধমকে বলল, ওভাবে ধরেছিস কেন? আস্তে ধর, রক্ত বের করে দিলি আমার। উফ, খেয়ে ফেলবি নাকি আমাকে? সন্ধ্যা বাইকের উপর থেকে কেঁপে উঠল, কেঁদে দিল সাইফের এরকম কথায় ঝরঝরিয়ে। এতক্ষণে চেপে রাখা কান্না সহ সাইফের তাতেও কোনো ভাবাবেগ হলো কিনা বোঝা গেল না। বাইক জোরে টেনে চলে এলো বাড়িতে। বাড়ির সামনে বাইক থামলো। সন্ধ্যা কেঁদেই যাচ্ছে। মেয়েরা এত কাঁদতে পারে কিভাবে? সাহেবের মুখে বিরক্ত দেখা গেল। মনে মনে বলল, ন্যাকা রানী সব বোঝে, আমাকে বোঝে না, পারে শুধু ন্যাকা কান্না জুটতে। তারপর সন্ধ্যার উদ্দেশ্যে বলল, নামবি নাকি এখানে বসেই রাত কাবার করবি? সন্ধ্যার মনটা আরো বিষিয়ে গেল। এবার ফুপিয়ে কেঁদে দিল। কাঁদতে কাঁদতে নেমে দাঁড়ালো। সাহেব এবার বাইক রেখে নেমে পড়ল। সন্ধ্যার কান্না না দেখে হনন করে চলে গেল সাহেব। দরজার সামনে গিয়ে অবাক হলো আজ মেন দরজা দেওয়া বলে। মনে মনে ভাবলো, বাড়ির দরজা তো দেওয়া থাকে না, আজ তবে দেওয়া কেন? কেউ নেই নাকি? আর না থাকলে ভেতর থেকে তো আটকানো কেন? সব গেছে কই? দরজার সামনে দাঁড়িয়ে বেল বাজালো। সাইফা এসে খুলে দিল। সাইফা দরজা খুলে দিয়ে উপরে আবার নিজের ঘরের দিকে হাঁটা ধরলো। সাহেব ভেতরে ঢুকে দেখলো কেউ নেই, সব শুনশান নীরবতা। বুঝলো না বিষয়টা। সাহেবকে জিজ্ঞেস করলো, সবাই কই গেছে সাইফা? বড় আম্মু আর আম্মু সামিয়া বুবুর সাথে কেনাকাটা করতে গেছে সন্ধ্যা আর বড় ভাইয়ার বিয়ের জন্য। বাবা আর বড় চাচু কোথায় যেন গেছে জানি না। বলা শেষে উপরে উঠে গেল, আর কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে। তার ভালো লাগছে না এসব। তাকে নিয়েও যেতে চেয়েছিল, কিন্তু ইচ্ছে হয়নি কেন জানি। সে তো খুশি হতে পারছে না এসবে, তো সামিল হবে কি করে? এদিকে সন্ধ্যাও ভেতরে মাত্রই এসেছে। এসে সাহেবের বলা কথাগুলো শুনে নিয়েছে। ধুক করে উঠল বুকের ভেতর। সাহেবের দিকে তাকালো পেছন থেকে। সাহেবও তাকালো সে সময় পিছন ঘুরে সন্ধ্যার দিকে। সাহেব তো তখনই থেমে গেছে কানে যখন এসেছে সন্ধ্যা সাইমের বিয়ের কেনাকাটা করতে গেছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল হনন করে নিজের ঘরে। সন্ধ্যা শুধু তাকিয়ে রইল সাহেবের যাবার পানে। কি হচ্ছে এসব? কিছুই বুঝছে না। এত জলদি বা সব হচ্ছে কেন সেটাই বোধগম্য হচ্ছে না। কখনো তো বাড়িতে এগুলো নিয়ে আলোচনা করতে দেখিনি, তবে কবে কখন এসব হলো? সে তো শুধু নানির মুখে শুনতো সায়েম ভাইয়ের সাথে বিয়ে দেবে। সেটা ধরে সে বড় হবার সাথেই একটু অনুভূতির জন্ম নিয়েছিল মনে।
কিন্তু ভাইয়া তো কখনো পাত্তাই দেয়নি, এমনকি সেদিন নিজেই সব খুলে বলল। ভাইয়া কি মানতে পেরেছে? তা না হলে কেনাকাটা কেন? কি করবে সে এখন? সাহেবকে সে ওভাবে দেখতে পারছে না। সাহেবের অসহায় চাহনি পুড়িয়ে দিল তার হৃদয়। মামাকে কি করে বলবে, কিচ্ছু ভাবতে পারছে না। তারও এখন কষ্ট হচ্ছে। না, আর থাকতে পারছে না, ভেতরে সব জ্বলে যাচ্ছে। সায়েমকে সে এখন আর চায় না। সাহেবকে সে ভালোবেসে ফেলেছে। সায়েমকে বিয়ে করবে না সে, মামাকে বলতেই হবে। তার আগে সাহেবকে বলতে হবে মনের কথা। আর কিছু না ভাবে একটু দেরি না করে দৌড়ে চলে গেল সাহেবের ঘরের দিকে। তার অশান্ত মনকে শান্ত করতেই হবে আগে। সাহেব মাত্র ফ্রেশ হয়ে শার্ট প্যান্টে অন্য একটা শার্ট পরলো। বোতামও এখনো উপরে 3টা লাগানো বাকি। ঠিক সেই সময়ই সন্ধ্যা ঝড়ের বেগে গিয়ে জড়িয়ে ধরল সাহেবকে। জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। সাহেব ক্ষণকাল বুঝলো না কি হলো বিষয়টা। যখন বুঝলো, দম আটকে আসলো। সে বাস্তবে আছে নাকি ঘুমে? স্বপ্ন টপ্ন দেখছে নাকি? সন্ধ্যা তাকে জড়িয়ে ধরেছে। শরীরের ভেতর সব নাড়িয়ে উঠল। সেদিন জড়িয়ে ধরেছিল, কিন্তু সে ছিল রাগে, আর অনুভূতি বোঝার মতো সময় তখন ছিল না। আজ তো অনুভূতিটা উথাল পাতাল শুরু করে দিল নিমেষে। কিছু বলতে পারছে না। সাহেবকে চুপ থাকতে দেখে কাঁদতে কাঁদতে সন্ধ্যা বলল, ভালোবাসি, ভালোবাসি তোমাকে আমি। এভাবে থেকো না, আর কথা বলো প্লিজ। আমি নিতে পারছি না তোমার এরকম ব্যবহার। সাহেব এবার আরো বিস্মিত হলো। সে ঠিক শুনছে তো? সন্ধ্যা তাকে জড়িয়ে ধরে ভালোবাসি বলছে। আনন্দে সেও আর দেরি করলো না, জড়িয়ে ধরলো সন্ধ্যাকে, মিশিয়ে নিল শরীরের সাথে। কেঁদেই যাচ্ছে সন্ধ্যা। যখন বুঝলো সাহেব ওকে জড়িয়ে নিয়েছে, সে আরেকটু শক্ত করে ধরলো। সাহেবের খোলা লোমশ বুকে মুখ রাখা সন্ধ্যার। সন্ধ্যার চোখের পানিতে বুক ভিজে উঠল সাহেবের। বুঝতে পেরে সাহেব হাসলো, ঠোঁট প্রসারিত করে। ছোট বাচ্চাদের মতো আরেকটু আগলে নিল। এতটা ঘনিষ্ঠ অবস্থায় আজ প্রথম তারা। অনুভূতিরা এগুল ওকুল দিয়ে উথাল পাতাল ঢেউ খেলে চলেছে। সন্ধ্যা কাঁদতে ব্যস্ত। সাহেব মুচকি হেসে বলল, চুপ চুপ, আর কাটতে হবে না। আমার থেকে ছাড়ছি না তোকে। এই যে যেখানে আছিস সেখানেই থাকবি তুই। হ্যাঁ, এখানেই তোর বসবাস হবে আজ থেকে। আমি এতদিন একা জায়গা করেছি, এখন তুই এসে পূর্ণতা দিবি। সন্ধ্যা শুনলো কথাগুলো, শান্তি পেল সে। কাঁদতে কাঁদতে বলল, আমি সাইম ভাইয়াকে বিয়ে করব না। মামাকে বলো। আমি মামাকে বলতে পারবো না, আমার ভয় করে। সাহেব হেসে ফেললো সন্ধ্যার কথায়। হেসে বলল, পাগল নাকি? আমার কলিজা আমি অন্য কাউকে দিয়ে দিলে আমি বাঁচবো কিভাবে? মরণ আমার নির্ঘাত। সন্ধ্যা কান্না থামিয়ে ফেলেছে এবার। সাহেবের কথা হেসে ফেললো, ওর মুখে মুখ রেখে একটু শব্দ করে। সাহেব আবার বলল, এত সকালেই মরতে চাইছি না। অনেক কিছু করা এখনো বাকি। আমার বিয়ে করা এখনো বাকি। বিয়ে করব, বাসর করব, বাচ্চা কাচ্চা হবে, আব্বু ডাক শুনবো। সাহেবের এসব কথা শুনে সন্ধ্যা ওর বুক থেকে লজ্জায় মরে যাচ্ছে। লজ্জা পেয়ে মৃদু শব্দ করে বলল, দেখ। সাহেব হাসলো। তারপর সন্ধ্যা চোখ বন্ধ করে সাহেবের বুকে নাক ঘষতে লাগলো। ওর বুকের চোখের পানি আর নাকের পানি দিয়ে এক করে ফেললো। সাহেব ওর নাক ঘষা টের পেয়ে বলল, মাত্রই তো ফ্রেশ হয়ে আসলাম, আর আমার বুকে তুই নাকের পানি চোখের পানি মিশিয়ে একাকার করলি। শার্টের বোতামটাও লাগাতে দিসনি। উফ, এত অত্যাচার এখনই শুরু করে দিলি। আমিও কিন্তু ছাড়বো না, সব শোধ তুলে নেব সময় মতো। সন্ধ্যা এবার অনুভব করলো সে সত্যি সাহেবের খোলা বুকে। লজ্জা পেল এবার অনেকটা। হাতে বাঁধন ঢিলা করলো। সাহেবও সন্ধ্যাকে ছাড়লো, তুললো ওকে বুক থেকে। সন্ধ্যা লজ্জায় মাথা নুয়ে আছে। এতক্ষণ যা করেছে সব আবেগে। এখন সম্বিত ফিরে পেয়ে লজ্জায় মিয়ে যাচ্ছে। সাহেব দেখলো লজ্জা রাঙা মুখ, কিছুক্ষণ সময় নেই। চোখে তার নেশালো ভাব। সন্ধ্যার দুগালে হাত দিয়ে মুখ ওঠালো। মেয়েটার বাটি জোড়া গোলগাল মুখটা সাহেবের দু হাতে আঁকলে। সাহেব মুখ ধরে তুললে সে তাকালো সাহেবের দিকে। সাহেবের চোখের ভাষা কেমন অন্যরকম, নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে। সন্ধ্যার তা দেখে নিঃশ্বাসের গতি বেড়ে গেল। দুজনের দূরত্ব কিঞ্চিত পরিমাণ, তাই দুজনের শ্বাস প্রশ্বাস একে অপরের মুখের ওপর বাড়ি খাচ্ছে। তাকিয়ে আছে সাহেব সন্ধ্যার দিকে। তারপর তাকিয়ে থেকে বলল, প্রস্তুত তো আমার বউ হবার জন্য? কাল কিন্তু তোকে আমার নামে করব, আমার নিজস্ব সম্পদ করে নেব তোকে। রাজি তো কালকের জন্য? সন্ধ্যার বুকে মাদল বাজলো। অনুভূতিটা এত জ্বালাচ্ছে কেন আজ? সাহেবের কথায় আবারও লজ্জা পেল। আর এ ছিল তো আজীবনের নির্লজ্জ, সেটা তার জানা। কি বলবে সে? কথা বলতে পারল না। শুধু সাহেবের দুহাতের আঁচলের মধ্যে থেকেই মাথা ঝাঁকিয়ে অস্পষ্ট স্বরে বলল, হুম। সাহেব হাসলো।
দুষ্টু হেসে বলল, অনেক জ্বালাবো কিন্তু, আমার ভালোবাসায় জ্বলতে হবে তোকে বলেছিলাম না? আর আদরও কিন্তু বেশি করব, তখন কিন্তু মানা করতে পারবি না। মানা করলে আমি শুনবও না। আমি তো আমার মতো করে আদর করব, তোর সহ্য করতে হবে। সন্ধ্যা লজ্জায় মরি হয়ে গেল। ডান হাত তুলে সাহেবের বুকের ওপর আলতো একটা হাত মুঠো করে কিল বসালো। বলল, কি নির্লজ্জের মতো কথাবার্তা। তারপর আবার জড়িয়ে ধরল, মূলত মুখ লুকানোর জন্য। সাহেব জোরে জোরে হেসে দিল। বলল, আমার রাগিনী আজ এত লজ্জা পাচ্ছে। রাগিনীর আজ রাগ কই? সেটা কি বিলুপ্ত হয়ে গেল? সন্ধ্যা আবার মৃদু রাগ নিয়ে বলল, চুপ করো তুমি, আমার লজ্জা করছে। তাই? সাহেব হাসল। সন্ধ্যা আবার বলল, মামারা আসলে কিন্তু তুমি বলবা, আমি কিছু বলতে পারবো না। আপনাকে অত ভাবতে হবে না ম্যাডাম, আপনি শুধু কালকের জন্য তৈরি হন। এই বলে সন্ধ্যাকে তুলল বুক থেকে। সন্ধ্যা কিছু বলল না। সাহেব আবার সন্ধ্যার মুখ দু হাতের আগলে নিয়ে উপরে তুলল। তারপর ঠোঁট ছুঁয়ে চুমু দিল সন্ধ্যার কপালে সময় নিয়ে। চোখ বন্ধ করলো সন্ধ্যা আবেশে। তারপর ছেড়ে দিয়ে সাহেব বলল, আমি সব হ্যান্ডেল করে নেব। তাছাড়া ভাই তো আছেই, ভাই তো সব সামাল দেবে। সেসব কথা এখন ছাড়। আমাকে একটা চুমুটুমু দিবি না, নাকি আমি নিজেই নিয়ে নেব? সন্ধ্যা লজ্জায় মরি হয়ে গেল। বলল, ধুর, কি নির্লজ্জ তুমি। সাহেব হেসে ফেলল। বলল, আচ্ছা যা, আজকের জন্য মাফ করলাম, আজকে আর নেব না। কিন্তু পরবর্তীতে হাজার লজ্জা পেলেও আর না করলেও আমি কিন্তু শুনবো না। আমার চুমু চাই চাই। সন্ধ্যার 1 মিনিটও দাঁড়ালো না, দৌড়ে চলে গেল। যেতে যেতে শুনলো সাহেব চিল্লিয়ে বলছে, তখন এরকম দৌড় দিলেও কাজ হবে না সন্ধ্যা। আর এই সন্ধ্যা, আমার বুকের অবস্থা তো তুই কাহিল করেছিস, পরিষ্কার করে দিয়ে গেলি না? সন্ধ্যা দৌড়াতে দৌড়াতে বলে গেল, তুমি করে নাও পারলে। সাহেব হেসে ফেলল, প্রশান্তির হাসি। বলল, পাগলিটা আমার। বলে শ্বাস নিল প্রশান্তি। বুক থেকে ভারী কিছু নেমে গেছে মনে হচ্ছে। এতক্ষণ ভারী হয়ে মনে হচ্ছিল ছিঁড়ে যাচ্ছিল। কি করে থাকতো পাগলিটাকে ছাড়া? যদি সত্যি হারিয়ে ফেলতো, যদিও রাজি না হতো, তবে তো ভাইয়ের সাথে বিয়ে হয়ে যেত। কিভাবে সহ্য করতো একই বাড়ির মধ্যে? ভাইয়ের কথা মনে হতেই সম্বিত ফিরে পেল। এখন এই খবরটা ভাইকে আগে দিতে হবে। তড়িঘড়ি করে ফোন খুঁজে হাতে নিল। তারপর কাঙ্ক্ষিত নাম্বারে কাঙ্ক্ষিত মানুষটাকে কল করলো। এদিকে সন্ধ্যাকে সাইফা ধরেছে। সে সন্ধ্যার কান্না শুনতে পেয়েছিল, আর সেটা ভাইয়ের ঘর থেকেই। কিন্তু সে আসেনি, কারণ বিষয়টা সে বুঝেছিল। বুঝে দুজনকে মিটিয়ে নেওয়ার সুযোগ দিয়েছিল। এখন সন্ধ্যা বেরিয়ে আসতেই ওর ঘরে এসে ধরেছে। সকালে সূর্য উদয়ের আগে মিষ্টি লাগে হাওয়া, পরিবেশ, প্রকৃতি। সূর্য উদয়ের পর দেখতে সুন্দর লাগে প্রকৃতি। প্রকৃতিতে আস্তে আস্তে তার তেজ বাড়িয়ে দেয়। তখন প্রকৃতি হয়ে ওঠে ঝলমলে। চৈত্র মাস শেষ হতে দেরি নেই, জোর গেলেই 2 দিন আছে। এই চৈত্রের রোদ হয় প্রখর। তার তেজ এতই পরিমাণে হয় যেন বেরোলেই ঝলসে দেবে শরীর। সকাল 10টা কি তার থেকে মিনিটের কাটা কিছুটা এগিয়ে এসেছে। এই সময় মনে হচ্ছে দুপুর হয়ে গেছে। গরমও বেশ অতিরিক্ত পড়েছে। ব্যস্ত শহর তবুও থেমে নেই। সবাই সবার নিজ স্বার্থে নিজ উদ্যোগে কাজে ব্যস্ত। একটা রেস্টুরেন্টে একটা টেবিলে আসিফ শেখ, সায়েম, অথৈ, সন্ধ্যা, সাহেব বসে আছে। আসিফ শেখ নিজে ওদের আসতে বলেছেন। উদ্দেশ্য আজ সব খোলসা হবে। কারো মাঝে আর কোনো প্রশ্ন থাকতে দেবেন না। সন্ধ্যাকে আনার রিকোয়েস্ট করেছিলেন। সায়েমও ভেবে সিদ্ধান্ত নিয়েছেন। সব জানার প্রয়োজন সন্ধ্যার, আর এটাই সঠিক সময় মনে হয়েছে। সবার মাঝে আপাতত নীরবতা। সন্ধ্যা বসে থেকে মনে মনে আসিফ শেখকে ভালো করে পর্যবেক্ষণ করে দেখলো লোকটাকে সেদিনের মতো আর প্রাণবন্ত লাগছে না। চোখ মুখের অবস্থা অনেক করুণ। দেখে মনে হচ্ছে বয়সটা এই 2 দিনেই বেড়ে 60 হয়ে গেছে। সবার মধ্যেকার নীরবতা ভেঙে সবার বিস্মিত কাটাতে আসিফ শেখ বললেন, তোমাদের মনে অনেক প্রশ্ন আমি জানি। সবার সব প্রশ্নের উত্তর আজ পাবে তোমরা। আমি নিজেই সব উত্তর দিব। আমি আর কিছু লুকোনো ছাপানো হবে না। সাহেবের মাঝে কোনো ভাবান্তর হলো না বলে মনে হলো না। সাহেবও নির্বিকার। চাচুর কথা কিছু আভাস পেল অথই, তাই সে নড়ে চড়ে উত্তেজনা নিয়ে বসলো। কোনো প্রশ্ন করলো না। সন্ধ্যা শুধু ভেবেই যাচ্ছে তাকে এখানে কেন আনলো, কি বা বলবে, কি বা লুকানো আছে। এমন আরো কত শত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আসিফ শেখ কিছুক্ষণ সময় নিয়ে বসে থেকে নিজেকে প্রস্তুত করলেন।
তারপর বললেন, কেউ কোনো কথা বলবে না কথার মাঝে, আর না কোনো প্রশ্ন করবে। একটু থেমে সন্ধ্যাকে উদ্দেশ্য করে বললেন,